পাচারের অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহায়তা চান ডক্টর ইউনুস। বর্ণাঢ্যদের $1 মিলিয়ন অনুদানের আশ্বাস অস্ট্রেলিয়ার। সাবেক মন্ত্রী কামালের মদদে দর্জি থেকে হাজার কোটির মালিক আগুস্টিন। নারায়ণগঞ্জ সিটির কর্মচারীদের সম্পদের পাহাড়। বন্যা কেড়ে নিল অর্ধশতাধিক প্রাণ। ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ। পানি বাড়ছে লক্ষ্মীপুরে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট। 1 সেপ্টেম্বর থেকে আমিরাতে কার্যকর হচ্ছে সাধারণ ক্ষমা। অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরাও পাবেন সুযোগ। এবং রাওয়ালপিন্ডিতে নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য এবার সিরিজ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে এলে এই সহায়তা চান তিনি। এ সময় দেশটির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলেন। পরে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম্পসন দেখা করতে এসে ডক্টর ইউনুসের কাছে ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। বৈঠকে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক কর্পোরেশন, ট্যাক্স, শুল্ক এবং সংখ্যালঘু ইস্যু সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এ সময় বন্যার্তদের জন্য একটি দাতব্য সংস্থায় $1 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুর ও কুমিল্লা ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে পানি বাহিত রোগবালাই। নষ্ট হয়েছে ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী ও কাকরি নদীর পানি বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 11 লাখ মানুষ। 724টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 81,000 মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফসলে ত্রাণ ঢুকতেছে না, মানে যা দিচ্ছে হাইওয়েতে টুকটাক আসে এই অঞ্চলে যারা যারা মিলে দেয় সার্গা বাইরে কোনো আমরা অবদান পাইতেছি না। প্রায় ঘরের অধিকাংশই ফসল অথবা হাত পা গা হয়ে গিয়েছে। বন্যার প্রভাবে সবজির দাম আকাশচুম্বী। সেই সাথে বেড়েছে মোমবাতির দাম। 5 টাকার মোমবাতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। দোকানদাররা সিন্ডিকেটের কারণে এগুলো করায়। যে মোমবাতি 5 টাকা ডজন, 12 পিস 60 টাকা, এই মোমবাতি 100 টাকা দিয়ে কিনা লাগে। মেঘনা নদীর পানি বাড়ায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী। তাদের মধ্যে 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নোয়াখালী হয়ে যে আপনার রহমতখালী খাল হয়ে যে পানিগুলো আসতেছে, এই পানিগুলো আপনার হচ্ছে ক্রমান্বয়ে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বানের পানি। জেলার 21 লাখ মানুষ পানিবন্দী। 1300টি আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছে অন্তত 2 লাখ মানুষ। ফেনী শহরের বন্যার পানি নামলেও পেট্রো বাংলা তুলাবাড়ি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও পানির নিচে তলিয়ে ফসলি জমি। ক্ষতি হয়েছে অন্তত 7,500 হেক্টর রোপা আমন ফসলের। আমরা খালি ভাদ্র মাস ঢুকছে মাত্র ওই জমিগুলা লাগান শুরু করছি বলে তাড়াতাড়ি লাগাইলে তাহলে তাড়াতাড়ি বালা, কিন্তু খালি লাগাইয়া সাইরা মনে 4-5 দিন হয়েছে না, ইন্ডিয়ার পানি এসেরা একদম পুরা তল করে লাইছে। মৌলভীবাজারে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। 13টি সড়কের প্রায় 40 কিলোমিটার বেহাল, বিধ্বস্ত টিনের ঘর। গরবিতে এখন কাদা, ঘর নষ্ট হয়ে গেছে। এখন আমরা এখন ঘরে যেতে পারছি না। ভোলায় জোয়ারে তলিয়ে অন্তত 30,000 হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। এমন বাস্তবতায় কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা কৃষকরা। আমন ধানের বীজতলা 3বার পানি উঠছে, তলা সবই গেছে। আমাকে টাকা নাই দেখে করতে পারিনি। যা মনে আমার হইতে গিয়ে বীজ হইতে গিয়ে একবার মনে করেন 20,000 টাকা লস হয়ে গেছে। এটা গেছে পানির তলে।
বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় গণহত্যায় উস্কানির অভিযোগে আসামি করা হয়েছে 32 সিনিয়র সাংবাদিককেও। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ বিক্ষোভে গিয়ে শ্যামলীর রিং রোডে পুলিশের গুলিতে নিহত হয় 17 বছরের নাসির হাসান রিহান। এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। বৃহস্পতিবার রিহানের বাবা গোলাম রাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিদের মধ্যে গণহত্যায় উস্কানির দায়ে 32 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। রিয়ানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক, ওনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। মামলার আইনজীবী জানান, গেল 3 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি ও টকশোতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই, হ্যাঁ, তো ওটাও তো রুটিন কাজ, ওটা বলতে হয়। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী। 3 আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না, ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না, ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা। এ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে হওয়া 102 মামলার মধ্যে 8টি দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করবে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর অংশ হিসেবে 25টি শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। এদিকে সমস্ত গণহত্যার বিচার দাবি করে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে এ সভা হয়। এ সময় জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকবে জামায়াত। আমরা 2 লাখ করে প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়ার, কাউকে 1 লাখ পৌঁছে দিয়েছি, কাউকে এনাদের 1 লাখ আমরা আবার পৌঁছে দিব ইনশাআল্লাহ। 2 লাখ করে সবাইকে দিচ্ছি, আহতদেরকে 50,000 টাকা করে দিচ্ছি। আমাদের আমির সাহেব বলেছেন এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে অথবা ব্যবসায়ের পুঁজি দিয়ে দিতে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। দেশের জন্য যুদ্ধ করছি, আজকে আমার ছেলেই হয়েছে, শহীদ হয়েছে। আমার ছেলেটা শহীদ হইল এই জায়গাতে। আমার একটা ছেলে বাবা, এই ঢুকে আমার আর কেউ নেই। এই ছেলের উপরে আমার ভরসা ছিল। ছোট ছেলেটা এখন আমার সাথে আসছে, ক্লাস 9-এ পড়ে। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। পরে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিধবা স্ত্রী, এদিকে দুপুরে গুলশানের জাতিসংঘ ভবনে সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াত নেতারা।
বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ঘটা সব গণহত্যার বিচারের দাবি করেন তারা। অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল, আমরা সেটা উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছি হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে মাস কিলিং হয়েছিল, শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। আর সর্বশেষ এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াত নেতারা। কতিপয় আইন সংশোধনের মাধ্যমে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত হয়েছে অনেক শিশু, যাদের অনেকেরই এখন দুর্বিষহ দিন কাটছে। আঘাতপ্রাপ্ত শিশুদের নিয়ে চিন্তিত তাদের পরিবার, আবার সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন অনেকেই। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মিরপুর 12 সাবরিল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জামিল আহমেদ শাহজাদা গেল 18 জুলাই ছাত্র জনতার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহত হয় 8 বছরের শিশুটি। রক্তাক্ত শাহজাদাকে সেদিন ছাত্রদের সহায়তায় নেওয়া হয় হাসপাতালে। সেদিন বোমার আঘাতে রক্তাক্ত হয় তার ছোট বোন 4 বছর বয়সী ফাহমিদা তাসনিমও। বোমার আঘাতে শাহজাদার ডান হাতের কবজির রগ ছিঁড়ে গেছে। হাতে এখনো রয়ে গেছে বোমার স্প্রিন্টার। ঠিকমতো সোজা হয় না তার ডান হাত, আর এখনো স্প্রিন্টারের দাগ শুকায়নি ছোট বোন তাসনিমেরও। করলে ব্যথা লাগে, টানলে ব্যথা লাগে, কাটা লাগে, হাত দিলে ব্যথা লাগে। আমি ওই দিন স্কুল থেকে আসতেছিলাম, আমার গায়ে বোম লাগছে হঠাৎ করে, তারপরে আমি চিল্লানি দিয়ে আর কিছু বলতে পারিনি। শাহজাদার মা জানান, 18 জুলাই স্কুল থেকে তাদের নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। হঠাৎ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বোমা হামলা হলে আহত হয় তারা। আহত তাসনিম সুস্থ হলেও শাহজাদার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের মা ফাতেমা। আমার ছেলের রক্ত দিয়ে, আমার ছেলের উপর রক্তের উপর আমি বসেছিলাম, আমি মা আমি কিভাবে সহ্য করবো? আমি আল্লাহর কাছে বিচার দিছি। এখন আল্লাহ আমাকে তো চোখ দিছে, কান দিছে, আরো কত মানুষ দিছে সহায়তা করার জন্য। আমি চাচ্ছি সুন্দর মতো আমার ছেলের জন্য একটা সুন্দর চিকিৎসা হয়। তার অভিযোগ, ছেলের জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরেও ভালো চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসকের দুর্ব্যবহার পাওয়ার কথাও জানান তিনি। ওর ভিতরে স্পেন্ডার আছে, গা শুকাক তারপরে আসবেন। তারপরে গেছি, পাঠাইছে হচ্ছে আপনার নীলজি হসপিটালে, এখানে যান, অমক তারিখ এই থেকে এই পর্যন্ত ঘোরাঘুরি করতেছি। এসব অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। জানান, আন্দোলনে আহত সবার চিকিৎসা সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। 3 মাসের মধ্যে স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে চেঞ্জ করা হবে এবং আধুনিক করা হবে। তো সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে শাহজাদাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি, অথচ তেমন কেউ তাকে চেনে না, নামও শোনেনি কখনো। স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো কাগজ কলমেই খুঁজে পাওয়া যায়নি তার নাম। টঙ্গীর বিস্ময় জাগানো এই ব্যক্তির নাম আগস্টিন পিউরিফিকেশন। এই বিলিয়নিয়ারের বিপুল সম্পদের উৎস সন্ধানে এম এ আজিমের অনুসন্ধানী রিপোর্টে থাকছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। সেলাই মেশিনের সুই সুতোর খেলায় দারুণ দক্ষ আগস্টিন পিউরিফিকেশন। সেই দক্ষতায় চমকে দেয়া মাত্রা যোগ করে তিনি বন্ধুত্বের সুতোয় বাঁধেন স্বৈরাচারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এরপর বছরের পর বছর ধরে চলে এই দুই বন্ধুর টাকা বানানোর আশ্চর্য এক সেলাই কল। কামাল আগস্টিনের এই সেলাই কলের নাম মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। কেবলমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই কোম্পানিতে আসাদুজ্জামান খান কামালকে যুক্ত করেন আগস্টিন। স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অবৈধ নানা সুবিধা দিয়ে আগস্টিন নামেন লুটপাটে।
কামালের প্রভাবকে কাজে লাগিয়ে আর নিরীহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাম ভাঙিয়ে আগস্টিনের বিত্ত বৈভব ফুলে ফেপে উঠতে থাকে। টঙ্গীর পাগারে এই রাজপ্রাসাদ সমতুল্য বাড়ির মালিক আগস্টিন পিউরিফিকেশন। এলাকাবাসী বলছে 15 বছর আগে এখানে ছিল একটি টিনের ঘর। আগস্টিন ছিলেন এখানকার একজন সামান্য দর্জি। এর আগে টিন সিট বাড়ি ছিল, পলডের ব্যবসা করতো, আবার এই যে দর্জির ব্যবসা, এরকম অনেক কিছু করতো। হ্যাঁ, একসময় টেইলার ছিল, আবার পাশাপাশি পলডের ব্যবসা করতো। হ্যাঁ, টিনের ছিল, কিন্তু তারা আধা পাকা বাড়ি ছিল। তথ্য অনুযায়ী রাজধানীতে অনুসন্ধানে দেশ টিভি টিম তেজগাঁও হুন্ডা গলির 63 নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট তার। একই গলিতে নির্মাণাধীন 7 তলা বাড়িটিও আগস্টিনের। এটা মালিক কে? মালিক হলো হাউজিং আপনার আগস্টিন পিউরিফিকেশন। হ্যাঁ, কি নাম? আগস্টিন। আগস্টিন এটা বাসা না, এটা হচ্ছে ওনার 3 তলায় একটা ফ্ল্যাট আছে। আগস্টিন পিউরিফিকেশনের রয়েছে মণিপুরি পাড়ায় আরও একটি ফ্ল্যাট। টঙ্গীর জিনুর মার্কেট এলাকায় 2টি বাড়ি, উত্তরার 16 নং সেক্টরে 5 কাঠার প্লট, এশিয়ান টাউনে 2টি প্লট সহ অসংখ্য বাড়ি আর প্লট। আগস্টিন পিউরিফিকেশন, ওনার ফ্ল্যাট নাম্বার কত হয়ে তো 5। একটাই? একটাই। এইটা একটা, ওই পাশে মনে হয় যে 2টা না? না, ওই পাশে ফ্ল্যাট আছে না, ওখানে তো জমি কিনা বিল্ডিং করতেছে। কথা বলতে আগস্টিনের বাড়িতে গিয়ে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি দেশ টিভির অনুসন্ধানী টিমের। নিরাপত্তা কর্মী জানায় বাড়িতে নেই আগস্টিন ও তার পরিবার। আগস্টিন পিউরিফিকেশন 2টা বাড়ি তার? বুঝি নাই। 2টা বাড়ি। 2টা বাড়ি। উনি কি আছে বাসায়? না। কে থাকে এই বাসায়? ঢাকায় গেছে না, কোন জায়গায় গেছে আসলে। পরিবারের লোকজন থাকে এখানে? পরিবারের লোকও ঢাকায়। শুধু দেশ নয়, আমেরিকা সহ বিভিন্ন দেশেও একাধিক বাড়ি গাড়ি করেছেন টঙ্গীর দর্জি আগস্টিন পিউরিফিকেশন। এর সবই করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বন্ধুত্বের সুই সুতোয় গেথে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কারো আছে ফ্ল্যাট, কারো কাছে বাড়ি, কেউ বুঝে নেন নগদ অর্থ। গত 1 দশকে ক্ষমতার ছত্র ছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী, গাড়ির চালক আর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল। অভিযোগ রয়েছে অনিয়মের, আর প্রভাব বিস্তার করে বিপুল সম্পদ গড়েছেন এই সিটির কর্মকর্তা ও কর্মচারীরা। সহকর্মী পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন। মাসে তার বেতন 36,000 টাকা হলেও চলাফেরা কোটিপতির মতোই। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে শহরের বিভিন্ন এলাকায় আবুলের একাধিক ফ্ল্যাট থাকার তথ্য। শহরে ফার্নিচারের দোকান সহ বন্দর উপজেলায় আবুল ও তার স্ত্রীর নামে রয়েছে 3টি জমি। এর পাশাপাশি বিলাস ভ্রমণের শখও রয়েছে আবুলের। গেছেন দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এছাড়া ভারত ও থাইল্যান্ডে অন্তত 4 বার ঘুরতে গেছেন সেলিনা হায়াত আইভীর এই ব্যক্তিগত সহকারী। আমাদের নামে যে ফ্ল্যাট আসছে, ফ্ল্যাট আমরাও পাই নাই, তারা অন্য অন্য মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করে দিতেছে, আমাদের আশা দিয়ে ছুঁয়ে দিছে। সাথী নিয়ে আসতো, এখন 2টা ফ্ল্যাটের 4-5টা ফ্ল্যাটের মালিক চাঁদা তুলে, অটোতে তুলে, সিএনজিতে তুলে এই টাকাগুলো পায় ওরা মাসে মাসে। অভিযোগ রয়েছে অনিয়ম আর প্রভাব বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এমনকি তার প্রভাবে গত বছরে পদে নিয়োগ হওয়া আরিফ নামের কর্মকর্তাকে পদ বুঝিয়ে না দিয়ে পাঠানো হয়েছে একটি স্কুলের দায়িত্বে। এখানে আছি 8-9 মাস স্কুলে। আমি জয়েন করছি সিটি কর্পোরেশনে, কিন্তু ওখান থেকে এখানে আমাকে শিফট করে দিচ্ছে। শুধু আবুলি নয়, সাবেক মেয়রের গাড়ি চালক বিল্লাল হোসেনও গড়েছেন অবৈধ সম্পদ। নগরীর বরফকল ও পানির কল এলাকার বহুতল ভবনে তার 2টি ফ্ল্যাট রয়েছে। কয়েক লাখ টাকা খরচ করে সম্প্রতি ফ্ল্যাট সাজিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল শফিক। বিশেষ সুপারিশে প্রায় 13 বছর ধরে এখানে কর্মরত ছিলেন তিনি। শহরের বিভিন্ন স্ট্যান্ড থেকে টাকা তোলা সহ গাছ কেনার বরাদ্দের টাকা 9-6 করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আবুল, বিল্লাল ও শফিক।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম দুর্নীতি করেছে এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, যদি আমাদের কাছে ওইরকম লিখিত আসে, তাহলে সেটা আমরা দেখব, বা এটা ইনভেস্টিগেশনের জন্য তো রাষ্ট্রের আরও অথরিটি বা প্রতিষ্ঠান আছে, তারা সেটা দেখবে। এদিকে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের ব্যক্তিত্বদের। সিটি কর্পোরেশন, ভূমি অফিস, সরকারি আরও বিভিন্ন অফিস, ব্যাংক, বিমা, এগুলিতে আপনার বিভিন্নভাবে এখানে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি এগুলি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে পরে এখানে দুদককে পদক্ষেপ নিতে হবে এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জনপ্রতিনিধির প্রভাবে অনিয়ম করে রাতারাতি বিপুল অর্থের মালিক বনে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।